প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। তেল চোরা কারবারি, ব্যবসায়িক সিন্ডিকেট নাকি স্বার্থন্বেষী মহলের ব্যবসায়িক লাভবান হওয়ার উদ্দেশ্য, এরা কারা? যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন, কিন্তু এরা কারা? এরা এদেশের নাগরিক, এরা এই গণতন্ত্রের প্রজা, এরা এই দেশের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী নেতা কর্মী, এরা এই দেশেরই অত্যন্ত সুবিধাবাদী, এই মুহূর্তে বলা যাবে না, সেবামূলক সেবা প্রতিষ্ঠানের মালিক, যাদেরকে ব্যবসায়িক বলা হয়। ব্যবসা তো জনগণের সেবামূলক একটি প্রতিষ্ঠানে, যদিও সে লাভ করে, কিন্তু লাভটা সেবামূলক অবস্থানে ততক্ষণ থাকে যতক্ষণ না ক্রয়ের সাথে বিক্রয়ের মূল্যের সামঞ্জস্য এবং লাভের পরিমাপ পরিধি বা একটি সঠিক মাত্রায় থাকে ততক্ষণ। তারপরে হলেই সেটি অবৈধ ব্যবসায়ী বলে চিহ্নিত হচ্ছে। এখন এরা কারা? আসলে কারা? এরা কি নাগরিক, নাকি প্রজা, নাকি রাজনৈতিক দলের কর্মী, নাকি দেশপ্রেমিক সাধারণ জনতা? এরা কারা? 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আপামর সকল জনগণ যখন যুদ্ধে গেল এবং যুদ্ধ থেকে ফিরে আসলো, তখন একটি রাজনৈতিক দল ধরেই নিল যে পুরা দেশ তাদের, মানে তাদের পক্ষে যুদ্ধ করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে, সব জনগণ তাদের হয়ে গেল। কিন্তু অচিরেই তারা দানব রূপে জনগণের উপরে আবির্ভূত হলে জনগণ দেখলে তো এক দানবিক পশু, তাদের উপরেই এক অত্যাচারী শাসক ৭৫-কে অত্যন্ত নীরব নিবিড়ভাবে স্বাগতম জানিয়েছিল তারা। তারপরে সামরিক শাসন থেকে একটি রাজনৈতিক দলের উদ্ভব, সেখানে জনগণ আর এক ধরনের আবেগ আপ্লুত হয়ে পড়ল। দেশপ্রেমের একটি জায়গা, তাদের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা ফিরে পেল। ঝাঁকে ঝাঁকে তারা উদ্বুদ্ধ হয়ে পড়ল সেই নেতার প্রতি। তখনও জনগণই ছিল, সাধারণ মানুষই ছিল। তখনও তারা নিজেদেরকে দেশের একজন প্রজাতন্ত্রী বলি, নাগরিক বলি, সাধারণ জনতা বলি, সেটাই ছিল। তখনও তারা রাজনীতি নিয়ে, ব্যবসা, সুবিধাজনক অবস্থানে যাওয়া এতটা লোভনীয় হয়ে ওঠেনি। জিয়াউর রহমানকে নেতা তৈরি করতে, নেতা বানিয়ে রাজনীতির অঙ্গনে আনতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ রাজনীতিতে যে এত বড় ব্যবসা, এত অর্থের উৎস জায়গা, তখনও জনগণ বুঝতে পারেনি বা সেই সুযোগ নেওয়ার মতো মনোভাবাপন্ন হয়ে ওঠেনি, লোভী হয়ে ওঠেনি। তারা খেটে খাবে, নিজেরা শ্রম দেবে, আয় করবে, সংসার চালাবে, তারা তাদের নাগরিক মর্যাদাটুকু, সম্মানটুকু নিয়ে বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু এই রাজনীতিবিদরা, রাজনৈতিক পরিবেশ, সমাজ, রাজনৈতিক সমাজ জনগণকে স্থির থাকতে দেয়নি। বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন জিনিস রাজনৈতিক নেতাদের হাত দিয়ে বিতরণের সুযোগ করে দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তিতে ফেলে একেবারে যে ভিখারি, তাকেও রাজনৈতিক মনোভাবাপন্ন করে তোলা হয়েছে, রাজনৈতিক কর্মী করে তোলা হয়েছে। যার জন্যই যারা একাধিক ভাই, তারা নিজেরাই ভাগ ভাগ করে নিয়েছে। তুই ওই দলে যা, আমি এই দলে আছি। চাচা তুমি ওইখানে থাকো, আমি এখানে আছি। ফুফা তুমি এখানে থাকো, আমি ওইখানে যাই। খালু তুমি ওই জায়গাতে থাকো, আমি এখানে যাই। যার ফলে কি হয়, যখন মূল রাজনৈতিক দলগুলো মারামারি সংগঠিত হয়, এক দল আছে যারা নিরেট, বোকা, তারা মারামারির সম্মুখীন হয়। কিন্তু এই যে কৌশলী রাজনীতির কর্মী যারা, তারা সবসময় মারামারির পিছনে থাকে, কিন্তু মারামারির শেষে তারাই আবার অগ্রভাগে যে মীমাংসার টেবিলে বসে, হাত মিলায়, নিজেদের ভিতরে সমঝোতা করে। এই যে এই শ্রেণীটাই, এরা কারা? বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে প্রতিষ্ঠিত। আজকের যে তেল সিন্ডিকেট বলি বা তেল চোরা কারবারি বলছি,
বা যে পাম্পের মালিকেরা কারা, এরা কোনো না কোনো দলের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতা, না হলে তেলের পাম্প সে দিতে পারেনি। যে অর্থের যোগান, যে প্রভাব লাগে এইসব ব্যবসা করতে, এটা রাজনৈতিক ছত্রছায়া, রাজনৈতিক শক্তি ছাড়া কেউ দাঁড়াতে পারে না। এরা কোনো না কোনো দলের প্রভাবশালী নেতা, এবং এই কোনো না কোনো দল বলতে সবই এক দল, রাজনীতির নেতা এরা। এই যে জনগণকে বিভ্রান্ত করে রাজনীতির কর্মীর ভিতরে এনে, অর্থাৎ যার যার দলকে শক্তিশালী করতে গিয়ে জনগণকে কাছে টেনে নিয়ে আসা এবং জনগণকে আদর করে পাশে বসিয়ে নিজের সম্মুখে প্রচুর জনগণের সমারোহ প্রকাশ করে দলকে অনেক বড়, শক্তিশালী, জনপ্রিয় তার দেখানোর প্রভাবই প্রত্যেকটি জনগণ বিভ্রান্ত হয়েছে। আজকে যারা তেল নিয়ে ব্যবসা করছে, এরা কারা? এরা যদি বলেন যে দেশের সাধারণ জনগণ না, কর্মী না, নাগরিক না, কেউ না, এরা রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা। এদের পরিচয় রাজনীতি। রাজনীতি পরিচয় এরা ব্যবহৃত হচ্ছে এভাবেই। যখন সংসদ সদস্য নির্বাচন হয়, মেয়র নির্বাচন হয়, উপজেলা নির্বাচন হয়, এই সব বড় বড় ব্যবসায়ী যাদের হাতে কিছু কিছু ক্ষমতা কুক্ষিগত থাকে, এরাও আঞ্চলিকভাবে ওই ডিপ স্টেটের ছোট ছোট অংশ, এরা আঞ্চলিক অংশ, এরা ওই এমপিদেরকে টাকা দেয়, এমপিদের পোস্টার ছাপিয়ে দেয়, অঞ্চল ভিত্তিক বড় বড় মিটিংয়ের খরচ এরা বহন করে, এমপি সাহেবদেরকে মানসিকভাবে এরা জিম্মি করে ফেলে, বা মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, স্থানীয় চেয়ারম্যান বলেন, এই ব্যবসায়ীরা মানসিকভাবে দুর্বল করে রাখে অর্থ দিয়ে। এই যে এখন প্রত্যেকটি তেলের পাম্পের থেকে যারা ড্রাম ভরে তেল নিচ্ছে, যাদের গাড়ি পিছনে লাগিয়ে ড্রাম ভরে ভরে তেল নিচ্ছে এবং তাদের নির্দিষ্ট স্থান থেকে কেউ মজুত করছে, কেউ 200 টাকা করে বিক্রি করছে, এরা কারা? খোঁজ নিয়ে দেখেন। বর্তমান সরকারের প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়া, অথবা নিজেই মালিক, অথবা বিগত সরকারের ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে লিড দিচ্ছে বর্তমান সরকারের একজন প্রতিনিধিত্ব, প্রভাবশালী প্রতিনিধি। এরাই, অর্থাৎ রাজনীতির অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিরাই সমস্ত জায়গায় খাবলি 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 মেরে নিয়ন্ত্রণে করে রেখেছে এরা। এই দোষটি কার? এই জায়গাটা আপনি কিভাবে ইন্ডিকেট করে, খুঁজে বের করে এর থেকে পরিত্রাণ পাবেন? রাজনীতিতে এমন একটি পরিবেশ গঠিত হয়েছে যে প্রত্যেকটা মানুষকে আর সাধারণ প্রজা হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে থাকতে দেয়নি রাজনৈতিক অঙ্গনালারা, রাজনৈতিক ব্যবসায়িকালারা। প্রতিটা ডোর টু ডোর, হেড টু হেড, ফেস টু ফেস তারা এমনভাবে আঁকড়ে তাদের ছায়া ফেলে রেখেছে যে প্রত্যেকটা ব্যক্তি যেন রাজনীতির ভিতরে থাকে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। ছত্রছায়া বলতে কি, সময় উপযোগী হলে তাকে যেন ব্যবহার করতে পারে, এইটাই। এখন যারা ওই যে ত্যাগী নেতা নিয়ে আমি এর আগে একটা কথা বলেছিলাম, যে ত্যাগী কেন হয়ে ওঠে, তার কি এতটা পৈতৃক সম্পত্তি আছে ওইখানে যে তার জন্য তাকে ত্যাগী হতে হয়? এই সেই ত্যাগীদের ভূমিকাই এখন। এরা এখন সিন্ডিকেটের মূল হোতা, অর্থাৎ দলের প্রভাবশালী শহরভিত্তিক, জেলাভিত্তিক যারা নেতা, শহরভিত্তিক যাদের বাসা বাড়ি আছে, এরা শহরকে নিয়ন্ত্রণ করতে পারে। গোষ্ঠীবড় লোকজন আছে, বা মাঝে মাঝে খুদ কুড়ো ছিটিয়ে জনগণকে, মানে কি বলবো, এটা সমন্বিত সমাবেশ ঘটাইতে পারে। এখন রাজনীতির এমন একটা সিস্টেম করে ফেলেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতা সেই ভাতা, বিভিন্নভাবে লোভ দেখিয়ে মানুষকে রাজনৈতিক নেতাদের সামনে ভিখারিতে পরিণত করা হয়েছে। এগুলো যদি বন্ধ করে দেয়, দিয়ে জনগণকে মূল্যস্ফীতি কন্ট্রোলে রেখে জনগণকে সহায়তা করলে প্রকৃতপক্ষে নাগরিক সেবা হয়। কিন্তু রাজনীতি সেটা করবে না, জনগণকে আগে চুষবে কৌশলে, চুষে নেতাদের হাত দিয়ে তাদের কাছ থেকে নেওয়া পয়সা অন্য অছিলায় রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতর দিয়ে বিতরণ করবে। অর্থাৎ প্রত্যেকটা লোক যেন রাজনীতির ভিতরে আসে, নেতাদের অনুগত হয়, রাজনৈতিক নেতারা ডাকলে যেন তারা আসতে বাধ্য হয়, না হলে এই সুবিধা পাবে না, ওই সুবিধা পাবে না। স্বাভাবিকভাবে কেস কালাম থেকে শুরু করে নিজের জমি জমা রক্ষণাবেক্ষণেও, সংরক্ষণেও
রাজনৈতিক ছত্রছায়া লাগবে, না হলে ওই রাজনৈতিক নেতা আর একজনকে দিয়ে, আর এক কুকুরকে দিয়ে আপনার ওই জমি দখল করাবে, ওই জমির মাঝখান দিয়ে রাস্তা বানাবে, ওই বাড়ির পাশের প্রতিবেশীকে দিয়ে ধাক্কাধাক্কি করাবে, অস্থিতিশীল করে তুলবে। তখন বাধ্য হয়েই ওই লোকটি, ওই নিরীহ লোকটি, সাধারণ প্রজা, সাধারণ জনগণ রাজনীতির ছত্রছায়ায়, প্রতিবেশী যে দলে আছে ধাক্কাধাক্কি করছে, সে আর এক নেতা, হয় ওই দলেরই আর এক নেতা অথবা অন্য দলের রাজনীতির সাথে সম্পৃক্ততা হয়ে পড়ছে। এই যে গেরাকল, বেড়াজাল, এই যে সর্বনাশা ফাঁদ ফেলে জনগণকে বিভ্রান্ত করে রাজনীতির ভিতরে বিশালভাবে আঁকড়ে ধরে আছে, এখন যে সরকারই আসুক সেই সরকার কি আর কথা বলতে পারবে? বর্তমান সরকার জানে না, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলেই তার এমপি হোক, তার নেতা হোক, তারা জানে কার পাম্পে কতটুকুন তেল আছে, কখন কোন জায়গায় নিয়ে তার নেতারা ওই তেল ব্যবসা করছে, তাদের লোক, এই দলের লোক, তারা নেতা, বিভিন্ন ছদ্মবেশে তারা নেতা হয়ে পদ পদবি নিয়ে বসে আছে। এমপির ক্ষমতা নেই কাউকে ধমক দিয়ে কথা বলবার, কারণ তার ভোটের প্রয়োজন হবে, তার লোকের প্রয়োজন হবে, তার শক্তির প্রয়োজন হবে, এমপি বলতে পারবেন না। প্রশাসন কিভাবে বলবেন? প্রশাসন তো বর্তমান যে প্রশাসন, আমি ধরে নিলাম নিরপেক্ষ, নিরপেক্ষ আছে, ঠিক আছে, কিন্তু তিনি কাউকে ইন্ডিকেট করে বলতে পারবেন না। অভিযান চলছে, কারা ধরা পড়ছে, শুধু দেখাচ্ছে তেল ধরা পড়ছে, কিন্তু ব্যক্তিদেরকে সামনে দেখাচ্ছে না। ব্যক্তিরা কারা? রাজনৈতিক নেতা, তাদেরকে বলার ক্ষমতা নেই। ইতিমধ্যে দেখেছেন কুষ্টিয়ার এসপি থেকে শুরু করে 3-4 দিন আগেও একজন ইউনোকে বদলি করে দেওয়া হয়েছে সরকারি প্রজাতন্ত্রে। তিনি বলছেন আমি সংবিধান মোতাবেক কথা বলেছি, কিন্তু না, সংবিধানকে তাদের প্রয়োজনে সংবিধানকে ভেঙে দিতে হবে, তাদের প্রয়োজনে আবার সংবিধানকে সামনে আনতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাব। এই রাজনৈতিক প্রভাবেই এই সিন্ডিকেটটি গড়ে তোলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে আপনাদের তো অনেক ত্যাগ তিতিক্ষার ফলে দল ক্ষমতায় আসছে, তো নিজেদের দলের ভিতরে এই যে চোরা কারবারি, চোরা চালানের সাথে জড়িত, এই যে সিন্ডিকেট করে তেলের পাম্পের থেকে তেল নিয়ে এসে আপনারা নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন, আবার নিজেদের কাছ থেকে 200 টাকা লিটারে নিচ্ছেন, নিজের কর্মী তারা। এই অবস্থা, তাহলে ছেলেপেলে কী করে খাবে? তাদেরও তো চলতে হবে। একটা জাতিকে পঙ্গু করে তুলে বিপদগামী করে তোলবার জন্য রাজনীতি কতটা সহায়তা করছে রাষ্ট্রের হয়ে, একটি পুরো সমাজকে পঙ্গু রেখে বিবেকহীন করে তুলে রাজনৈতিক কর্মী হিসাবে পোষা কুকুরের মতো করে রেখে এই যে জাতিকে ভবিষ্যতের জন্য নির্বিকার করে তোলা হচ্ছে, এই রাজনৈতিক দুষ্টতায়, রাজনৈতিক শক্তিকে কুক্ষিগত করে রাখবার জন্য, দলকে ভারী করে রাখবার জন্য পুরা একটি যুবক গোষ্ঠীকে নষ্টের পথে ধাবিত করে দেওয়া হচ্ছে, মাদক ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে, যে কোনো সিন্ডিকেট করে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে, কর্মী হিসাবে তাদেরকে জিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে। রাজনৈতিক দলগুলো এই থেকে ঝাঁকি দিয়ে বের হয়ে আসার ক্ষমতা রাখে না, জনগণকে সঠিকভাবে তার বিবেককে প্রয়োগ করবার জন্য ক্ষমতা রাখে না। ওই যেমন বললাম, প্রলোভন দেখিয়ে এখন ফ্যামিলি কার্ড বা খেলোয়াড়দেরটা নিরপেক্ষ, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, এই যে কৃষি কার্ডগুলো দেওয়া হবে, নেতাদের হাত দিয়ে দেওয়া হবে। এখন যে একেবারে নিরীহ, যে দিন খায় দিন আনে, একেবারে নিরীহ, তাকেও কিন্তু এই রাজনৈতিক নেতার পাঁচ সময় দিতে হবে, পাশা ঘষতে হবে তার পায়ের কাছে বসে, নাহলে তিনি কার্ড পাবেন না। এদেশে কি মনে হয় যে প্রকৃত পক্ষেই সাধারণ জনগণকে সঠিকভাবে এই ধরনের বিতরণের ভিতর আনা হয়? কখনোই না। লিস্টের আগেই আমাদের দল করে কিনা, কার সাথে কোন দলে আছে, তারপরে ফাইনালি যে আবার কার গ্রুপের, এমপি গ্রুপের কিনা, নাকি ওই গ্রুপের, এমপির তো বিরোধী আর একটা গ্রুপ আছে সেই গ্রুপের কিনা, তারপরে ফাইনালে গিয়ে সেই বিরোধী গ্রুপের থেকে, এমপির গ্রুপের থেকে গ্রুপ একটাই করে সেটা দেওয়া হয়। এখন জনগণ যে এই যে কোনো দেশের সুবিধা পেতে, রাষ্ট্রের সুবিধা পেতে, তার অধিকার সঠিকভাবে পেতে
তাকে রাজনীতির নেতাদের কাছে কুকুর শাস্তি হয়, রাজনৈতিক নেতাদের কাছে ভৃত্য শাস্তি হয়, গোলাম শাস্তি হয়, তাদের কৃতদাসে পরিণত হইতে হয় এই রাষ্ট্রের সুবিধা পেতে একজন নাগরিককে। এখন সে যদি অবৈধ কোনো কাজের সাথে জড়িয়ে পড়ে, যদি দলের নেতার মন রাখতে গিয়ে রাষ্ট্রের বিপক্ষেও যেতে হয়, এই বর্তমানে যে সিন্ডিকেট বা চোরাচালান, তেলে পর্যাপ্ত তেল আছে, তারপরেও তেলকে নিয়ে তারা যে নাটক কারসাজি করছে, এটা তো দেশের বিরোধী কাজ, দেশ বিরোধী একটি কাজ, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে সেটা তাকে করতে হচ্ছে। এই সুযোগটা সে নিচ্ছে, তার সুযোগ আছে, কেউ কিছু বলবে না তাকে। তার যেখানে তেল আছে সেখানে অভিযানে যাবে না ম্যাজিস্ট্রেট সাহেব, অভিযানে যাবে কোথায়? যদি ওইখান থেকে একটি অংশ বড় ভাইদের পকেটে না যায়, যদি কেউ দেখে যে এটি আমাদের পক্ষে পুরাপুরি কাজ করছে না বা কখনো ছিল না, তাকে একটু জব্দ করবার জন্য ওখানেই নক করবে আপনার ওই অভিযান চালানোর জন্য যৌথ বাহিনীর, অন্যথায় না। অভিযান যারা চালায় তাদেরও দিক নির্দেশনা আসে একটি ডিপ স্টেট থেকে, কোথায় যাবে কোথায় যাবে না। সরাসরি এমপি যাচ্ছেন নিষেধ করতে না, কিন্তু তাদের কবজার ভিতরে একটি ডিপ স্টেট আছে, একটি পাওয়ার আছে, সেটা তারা অ্যাপ্লাই করবে। ওখানে যাবেন না, ওখানে আমাদের ছেলেপেলে আছে, ওখানে আমাদের কর্মী আছে। কিন্তু এই যে একই ব্যক্তি কখনো কর্মী, কখনো প্রজাতন্ত্রের প্রজা, কখনো নাগরিক, কখনো ব্যবসায়ী, কখনো দুর্বৃত্তায়নের চরিত্র রূপায়ণ করছে, একই ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হচ্ছে। এর থেকে পরিত্রাণের পথ কি? পরিত্রাণের পথ জনগণকে উন্মুক্ত করে দিতে হবে তার মত প্রকাশের রাষ্ট্র পরিচয়। যদিও আমি এখন যেটা প্রকাশ পাচ্ছে, সদ্য যেটা প্রকাশ পাচ্ছে, যে জনগণ যাকেই ভোট দিক না কেন, যে যতভাবেই ভোট সুষ্ঠু দেখাক, একেবারে নিরপেক্ষ দেখাক, সমস্ত কিছু দেখাক, কিন্তু ফাইনালে গিয়ে যে রাষ্ট্রের যে বড় শক্তি ডিপ স্টেট, যেটা বাইরের থেকে বা দেশের ভিতর থেকে কন্ট্রোল করা হয়, তারা সেটাকে নিয়ন্ত্রণ করবে, কাকে ক্ষমতায় আনবে। জনগণ যাকেই চাক না কেন, যাকেই ভোট দিক না কেন, কিন্তু ফাইনালে গিয়ে ওই আন্তর্জাতিক ডিপ স্টেট এদেশে কাকে ক্ষমতায় আনবে সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই চূড়ান্তর বিরুদ্ধে আর কোনো শক্তি কথা বলবার ক্ষমতা রাখে না, পুরা রাষ্ট্রও না। কারণ পুরা রাষ্ট্র ভোট দিয়েছিল যেখানে, সেটাকে চেপে দিয়ে অন্য কাউকেও যদি বসায় ওই ডিপ স্টেট, জনগণকে আর কথা বলার কোনো সুযোগ থাকে না। কারণ জনগণের উপরে পতাকা উঠছে, জনগণকে দেখায় দেশপ্রেম, জনগণকে দেখায় নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবার প্রলোভন। ফাইনালে গিয়ে তো আন্ডার কাভারেজ দেখায় একটি শক্তিশালী ডিপ স্টেটের ছায়া ভয়ভীতিতে রাখবার জন্য। যদিও ভয়ভীতিটা সরাসরি না, ভয়ভীতিটা নাগরিক যে সুযোগ সুবিধা, এইটাই। আমি কি কথা বলে সঠিকভাবে রাস্তায় চলতে পারবো? আমি কি কারো গাড়ির নিচেই পূর্ব ইচ্ছাকৃতভাবে? আমি যদিও এখানে গুম নেই, খুন নেই, কিন্তু আমার পথ চলাটা কতটা নিরাপদ হচ্ছে, কতটা সম্মানজনক হচ্ছে? কেউ চলার পথে আমার পায়ের উপরে কেউ পা তুলে ধাক্কা মারছে কিনা, আমাকে গায়ে কাঁধে কাঁধে কেউ ধাক্কা মারছে কিনা, আমার ঘাড়ের উপরে কার হাত, এই সম্মানটুকু নিয়ে চলবার ক্ষমতা কি রাষ্ট্র আমাকে দিচ্ছে? যদি আমি কথা বলি, হেনস্থা হবার নিজের ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক, সন্তানদের নিরাপত্তা, বিভিন্নভাবে একটি ডিপ স্টেটের ভয়ানক থাবা ছায়া সবসময় শকুনের মতো আমার উপর দিয়ে ঘুরছেই, আপনার উপর দিয়ে ঘুরছেই। কণ্ঠ রোধ হয়ে আসবে এমনিতেই। সেই ভয়েস রেসের যে জায়গাটা, যেটা বলে আইন সব জায়গাতেই আছে, কিন্তু সেই আইন একেবারে সবচেয়ে বড় ডাহা মিথ্যে কথা হলো আইন সবার জন্য সমান। সংবিধানের সবচেয়ে সর্বনাশা ভয়াবহ মিথ্যা প্রলোভন, মিথ্যা বাক্য হলো এটি, যে আইন সবার জন্য সমান না, সেটি সমান না। অতএব আমি যেটা বলছিলাম, এই ধরনের সিন্ডিকেট রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ কাজকাম
রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকেই ব্যবহার করবার সুযোগ দেওয়ার জন্য রাজনীতিকে জনগণকে আদর্শিক প্রকৃতপক্ষে দেশপ্রেমিক করে তোলবার জন্য জনগণের মতামতকে শিক্ষাঙ্গন সমস্ত জায়গা প্রতিটা ক্ষেত্রে উন্মুক্ত করে দিতে হবে জনগণ তার স্বাধীন মত প্রকাশের জন্য, স্বাধীনভাবে রাষ্ট্রের সাথে থাকবার জন্য। তো রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক নেতারা যদি জনগণকে তাদের ক্ষমতার আহরণের জন্য রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক সমর্থক হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে আঁকড়ে ধরে অক্টোপাসের মতো তার গলা চিপে ধরে রাখে, ততক্ষণ এই রাষ্ট্রের ভিতরেই এইসব সিন্ডিকেট, অবৈধ কাজ, মাদক ব্যবসা কোনোদিনও বন্ধ করা সম্ভব নয়। কারণ এরা সবাই রাজনৈতিক দলের সম্মানিত নেতা, সম্মানিত কর্মী। এখান থেকেই আদর্শিকভাবে সমর্থন তৈরি করার চেষ্টা করতে হবে। আদর্শিকভাবে রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে দেশপ্রেমিক বড় একটি জাতি তৈরি করতে হবে। কিন্তু সেই জাতিকে অজ্ঞ রেখে যদি নিজের স্বার্থের জন্য, বিবেককে বিকৃত করবার জন্য চাপিয়ে দেওয়া, নিজের চাপিয়ে দেওয়া মতামতকে তাদের মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয়, তাহলে এদেশে এই সিন্ডিকেট, অবৈধ ব্যবসা, দেশদ্রোহী কার্যক্রম সমস্ত কিছুই চলতে পারবে। রাজনীতি কোনোদিনও, রাজনীতি তো বলবো না, দেশ কোনোদিনও বা রাষ্ট্র কোনোদিনও এদেরকে কন্ট্রোল করতে পারবে না। কারণ এরা কন্ট্রোল হলো রাজনৈতিক দলের, এরা কন্ট্রোল হলো সাম্রাজ্যবাদী সরকারের, স্বৈর শাসকের রূপান্তরিত হওয়া একটি রাজনৈতিক ক্ষমতায় আসীন সরকারের। রাষ্ট্র এদেরকে দমন করবার সুযোগ পাবে না, কারণ রাষ্ট্র নিজেই ওই রাজনৈতিক দলের হাতে যেমনি, একটি ডিপ স্টেটের হাতে যেমনি। এর থেকে বের হয়ে আসতে হলে অনেক সময়ের প্রয়োজন, অনেক জানার প্রয়োজন, অনেক কথার প্রয়োজন, অনেক গবেষণা বিবেচনার প্রয়োজন, এবং মানুষকে, প্রত্যেকটি নাগরিককেই তার অবস্থান বুঝতে দেওয়ার সুযোগ করে দেওয়া। কি বোঝাতে চেয়েছি আশা করি বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।